স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন। তবে সংস্কারের কাজ বেশি হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, ভোটে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে। দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব, আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরও কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ও ভারতের সাথে সম্পর্কের অবনতি, এটাই কি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি? বিবিসি সাংবাদিকের এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন ইউনূস। আমি কাজ শুরু করার প্রথম দিন থেকেই যেটা মেনে চলার চেষ্টা করছি সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক হবে সর্বকালের সেরা। দুই দেশ একই বন্ধনে আবদ্ধ এবং কেউ কাউকে ছাড়া কল্পনা করতে পারি না। তবে কোথায় যেন মেঘ জমে আছে। কোনো ক্ষেত্রে ভুয়া খবর প্রচার করা হচ্ছে। কোনো মিডিয়া আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন পড়তে পারে? এমন প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি পূরণ করতে হবে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে চান এনআইডি উইংয়ের কর্মকর্তা কর্মচারীরা। আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে বৃহস্পতিবার থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা সিইসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, শিগগিরই ইসি থেকে লিখিত চিঠি পাঠানো হবে সরকারের কাছে। সিইসি আশা করেন সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এনআইডি সেবা ওটা আলাদা এন্টিটির কাছে যাবে, এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন। গত 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করে আপিল বিভাগ। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে 2013 সালের 17 নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়। দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন, সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ
পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। ঈদে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে লঞ্চের রুট পারমিট বাতিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, 15 রোজার পর গুলিস্তান সদরঘাটের রাস্তা যানজটমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। রাজধানীর ভাসানটেকের বিআরপি বস্তিতে আগুনে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। বেলা 11:15টায় আগুনের খবর পেয়ে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। বেলা 12:30টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে 30 থেকে 35টি ঘর পুড়ে গেছে, তবে স্থানীয়দের দাবি অন্তত 70টি ঘর পুড়েছে। দুপুরের পর থেকে রাজধানীর ইফতার বাজারে বেড়েছে ক্রেতা। পঞ্চম রোজায় মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেচা বিক্রি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, কেমন দেখছেন আজকের ইফতার বাজার? দাম ও মান নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তরুণী। আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী ওয়্যারলেস গেটে, যেখানে আসলে ইফতার বাজার নিয়ে আমাদের যে সকল দর্শকেরা দেখেন প্রতিদিন এই দুপুর টাইমে কিন্তু আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি। আমি একটু দেখাবো আপনাদেরকে, এখানে দুপুর থেকে কিন্তু আসলে জমজমাট হয়ে উঠেছে এই যে ইফতার বাজারটি। আসলে আজ সারাদিন একটু গরম পড়লেও সাধারণ মানুষ ইফতারের পূর্ব মুহূর্তে এখনও যেহেতু হাতে প্রায় 3 ঘন্টা সময় আছে, কিন্তু তার উপেক্ষা করে কিন্তু তারা চলে এসেছেন এই ইফতার বাজার ইফতার কিনতে, যেখানে হরেক রকম পসরা বসিয়েছে ইফতারের। শুধুমাত্র আসলে যে ইফতার আইটেমে যে ফলমূল চলছে তাও নয়, আসলে ভাজা পোড়ার যে আইটেমগুলো ছিল সমস্ত কিছু চলছে। আমরা দেখছি যে প্রত্যেকটা আইটেমেই কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রেখে তাদের যে যাতে ধুলাবালি না পড়ে সেই ব্যবস্থাও করা হয়েছে, এবং ক্রেতারাও কিন্তু আসলে ভিড় জমাচ্ছে ধীরে ধীরে। এখনও যেহেতু সময় আছে প্রায় 3 ঘন্টা, তারপরেও কিন্তু অনেকে যারা অফিসের শেষ করেছেন, অনেকে যারা পড়াশোনা করেন তারা এখানে আসছেন যে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু যানজট লেগে যায় সড়কের মধ্যে, সেহেতু তারা আগেই কিন্তু আসলে ইফতার বাজারগুলোতে এসে তাদের কাঙ্ক্ষিত যে ইফতার সামগ্রী কেনার সেগুলো কিনছেন। এবং দরদামের যে বিষয়টি বরাবরের মতো গেল বছরও যেরকম দাম ছিল প্রতিটি আইটেমের, এবছরও তার ভিন্ন কিছু নয়, সেই একই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি জিলাপি, বুরিন্দা, মিষ্টি আইটেমও কিন্তু আসলে এখানে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যে ছোলার আইটেমগুলো ছিল, মুড়ি, সমস্ত কিছুই কিন্তু আসলে ইফতারের যে দোকানগুলোতে যে আইটেমগুলো থেকে সমস্ত আইটেমই কিন্তু বিক্রি হচ্ছে। আমরা আর একটু দেখাবো আপনাদেরকে যে এখানে শুধুমাত্র যে ছোলা মুড়ির পাশাপাশি জিলাপি তাই নয়, এখানে হালিমেও বিক্রি করা হচ্ছে। এবং এইখানে যে পাত্রগুলো আমরা একটু দেখাই আপনাদের, যে এক একটি রকমের পাত্র রয়েছে। যেমন একটি মাঝারি পাত্র, তার মূল্য 300 টাকা। তারপর এভাবেই কিন্তু আসলে পাত্র ভেদে কিন্তু সেই হালিমের মূল্যগুলো নির্ধারণ করা হয়ে থাকে। আমরা সরাসরি দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে ইফতার বাজার থেকে, যেখানে এখনও সময় 3 ঘন্টা, কিন্তু তারপরেও কিন্তু আসলে জমজমাট হয়ে উঠেছে রাজধানী ঢাকার ইফতার বাজার। মহাখালী ওয়্যারলেস গেট থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। হাসিফ পান্থ, ধন্যবাদ আপনাকে। নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্কর বলেন, 6 বছর আগেই সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর জম্মু কাশ্মীরের আর্থ সামাজিক উন্নয়নকে গতিশীল করতে সেখানে বিধানসভা নির্বাচন দেয়া হয়েছে। এখন জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করাই পরবর্তী লক্ষ্য বলে জানান তিনি। এই ধাপকেই সংকটের চূড়ান্ত সমাধান বলেও উল্লেখ করেছেন জয়শঙ্কর। জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের 43% ভারতের এবং 37% পাকিস্তানের দখলে, বাকি 20% চীনের দখলে রয়েছে।
খেলার খবর, মুশফিকুর রহিমের মতো সিনিয়র আরও বেশ কিছু ক্রিকেটারদের অবসর নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মুশফিকের অবসরের ঘোষণার পর অনেকেই হয়েছেন আবেগতাড়িত, নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাকে বিদায় জানিয়েছেন মাশরাফি তামিম ইকবালরা। নিজের ফেসবুক পেজে মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করেন সাবেক অধিনায়ক ম্যাশ। এছাড়া মুশফিকের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের জন্য শুভকামনা জানান তিনি। অন্যদিকে মুশফিকের এমন সিদ্ধান্তে আবেগী হয়েছেন তামিম ইকবালও। ফেসবুকে একটি ভিডিও বার্তাও দেন তামিম, জানান তার কঠিন পরিশ্রমের কথা, যা প্রজন্ম থেকে প্রজন্ম মনে করবে বাংলাদেশের ক্রিকেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।